আপনি যখন এই পুরো ক্যাম্পাসটা ঘুরবেন, শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরবেন, তো সবথেকে ভালো হচ্ছে যারা নতুন একদম তাদের কাছে তো সম্পূর্ণই একেবারে অজানা। তো সবথেকে ভালো হচ্ছে এখানে কোনো টোটোওয়ালাকে নিয়ে নেওয়া। তো আমরা এই দাদাকে ঠিক করেছি পুরো আমাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবে মাত্র 200 টাকাতে, এবং দাদা নিজেই গাইড করবেন। তো দাদার নাম কি আছে? সুভাষ গড়াই। সুভাষ গড়াই। তো সুভাষদার সঙ্গে আজকে ঘুরছি আমরা টোটোতে করে পুরো ক্যাম্পাসটা, এবং দেখবো দাদা ঠিক কতটা আমাদেরকে পরিচিতি করান এই সমস্ত জায়গার সঙ্গে। তো চলুন দেখতে থাকি, আর আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল এক্সপ্লোরিফাই শান্তিনিকেতন ব্লগ। শান্তিনিকেতন ক্যাম্পাসের খুব কাছেই রয়েছে অমর্ত্য সেনের পৈতৃক ভিটা, আর এখানেই তার জন্ম আর বিশ্বভারতী থেকে পড়াশোনা। আর ঠিক এর অপোজিটেই রয়েছে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংটা এবং পুরো জায়গাটাই কিন্তু এখানে কৃষি বিষয়ক বিষয় নিয়ে এখানে রিসার্চ করা হয়। মানে এটা হচ্ছে আমরা সহজ পাঠে যে সমস্ত চিত্রগুলো রয়েছে, ছোটোবেলায় যে বইটা পড়েছি সহজ পাঠ, সেই বইতে যে সমস্ত চিত্রগুলো দেখেছি তা কিন্তু এই নন্দন বসুর সেগুলো এঁকেছিলেন। আর এটাই হচ্ছে তার বাড়ি। মোটামুটি এই সমস্ত জায়গাগুলো আসলে পরে না নিজেকে বেশ আর নস্টালজিক বলে মনে হচ্ছে। সেই ছোটোবেলার পড়াশোনার সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে যখন তার সত্যিকারের যে পীঠস্থল, যার রূপকার, তার বাড়ির সামনে যখন এসে দাঁড়ানো, তখন কিন্তু মনটা সত্যিই অন্যরকম একটা অদ্ভুত অনুভূতি এখানে তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরে দেখতে গেলে আপনাকে সবার প্রথমেই দেখতে হবে সঙ্গীত ভবন। যদিও বা আপনি ঠিক কোথা থেকে শুরু করছেন তা নির্ভর করে সম্পূর্ণ আপনার ওপরে। তবে এই সঙ্গীত ভবন কিন্তু প্রত্যেক সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে। আর ক্যাম্পাসের এই যে বাইরে যে জায়গাগুলো রয়েছে, এই গাছের নিচে কিন্তু আজও এদের ক্লাস হয়। এই ভিডিওটা করতে করতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো এই লেটার বক্স। আর লেটার বক্স এখন কিন্তু দেখাই যায় না। এটাই হচ্ছে কলা ভবন, আর কলা ভবনের গ্রাউন্ডটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে কলা ভবন। আর সঙ্গীত ভবনের ঠিক পরেই হচ্ছে কলা ভবনটা। সুন্দর কাজ কলা ভবনের স্টুডেন্ট হচ্ছে আপনার কলের বাসি। কলের বাসি এই জন্য নাম করা হয়েছে যে আগেকার দিনে বীরভূমের রাইস মিল ছিল। রাইস মিলে যিনি মহিলা, পেছনে তার বাচ্চা, আদিবাসী মহিলা পেছনে তার বাচ্চা রাইস মিলে অভিমুখে কাজ দেয়। তখনকার দিনে কিন্তু সবার হাতে সবার বাড়িতে ঘড়ি ছিল না, যে মিলে হুইসেল বা বাঁশি বাজলে পরে কাজে যোগদান দিতে হতো। তাই দুই আদিবাসী মহিলা আবার মাথায় পুটলি নিয়ে মিলের অভিমুখে ছুটে যায়। তখনই মিলের হুইসেল বা বাঁশি বেজে যায়। সেভাবে বাঁশি বেজে গেলে কাজে আর যোগদান নেওয়ার জন্য। তাই যেতে যেতে যখনই বাঁশি বেজে যায়, দুই আদিবাসী মহিলা মিলের গেটের দিকে ছুটে যায়। তখনই তার পেছনে বাচ্চা মায়ের আঁচল ধরে টান দেয়, কিন্তু মা ফিরে তাকায় না, পাশে মাসি ফিরে তাকায়। এই জন্য বলা হয় মায়ের থেকে মাসির দরদ বেশি। এটা তৈরি করেছেন রামকিঙ্কর বেজ, যিনি নন্দলাল বসুর ছাত্র ছিলেন। এটা তৈরি করতে সময় লেগেছিল 1 বছর, 1955 থেকে 56 সাল। এটা তৈরি করা হয়, প্রথমে একটা রড কেটে টেক্সচার বানানো হয়, তারপরে ইট, নুড়ি, পাথর, বালি মিক্স করে 2 থেকে 3 ফুট ডিস্টেন্সে ছুঁড়ে ছুঁড়ে বানানো হয়। এর মধ্যে কোনো মেশিন বা হাত বা কর্নি ব্যবহার করা হয়নি, ছুঁড়ে ছুঁড়ে তাই যেখানে যেমন লেগেছে সেখানে তেমন তৈরি হয়েছে মূর্তিটি। কাজের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, সেটা রামকিঙ্কর বেশ তুলে ধরেছে। এই ছবিটাই কিন্তু ওই হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীরখই পেজে কিন্তু এই ছবিটাই রয়েছে। আর ঠিক এর অপোজিটেই রয়েছে মালঞ্চ। এই বাড়িতেই রবি ঠাকুরের পালিত কন্যা মীরা দেবীর কলেরা রোগে মৃত্যু হওয়ার পরবর্তীকালে রবি ঠাকুর কিছুকালের জন্য বসবাস শুরু করেন, আর এখানেই তিনি রচয়িতা করেন মালঞ্চ কাব্যগ্রন্থ। তাই থেকেই এই বাড়িটির নাম হয়ে ওঠে মালঞ্চ। মোটামুটি এই জায়গা থেকেই কিন্তু ব্যাস কলা ভবনটা শেষ হয়ে যাচ্ছে, আর ঠিক তার অপোজিটে রয়েছে নাট্যঘর। বিশ্বভারতীর যাবতীয় ইনডোর অনুষ্ঠানগুলো এখানেই উপস্থাপিত হয়, আর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে তৈরি। আর পাশে এই যে মঞ্চটি, এই মঞ্চটিতে প্রথম রক্তকরবী নাটকটি উপস্থাপিত হয়েছিল বলে এটির নাম হয়েছে রক্তকরবী মঞ্চ।
আর এটি কিন্তু রবি ঠাকুরের আমলেই তৈরি। অ্যাকচুয়ালি এই শান্তিনিকেতন যে সমস্ত ভবনগুলো রয়েছে বা ক্যাম্পাস, এই ক্যাম্পাসের সমস্ত কিছু কিন্তু ঠিক এই রাস্তাতেই পড়ছে। আর যেটা কিন্তু একেবারে সমস্ত জিনিস দেখার জিনিসগুলো কিন্তু একদম রাস্তার ডান দিক এবং বাঁ দিক ঘেঁষেই। তো এখানে আসলে একই জায়গায় আপনি এই সমস্ত জায়গাগুলো দেখে নিতে পারবেন। কলাভবনের মেন অফিস, এখানে আর্টসে যে কলাভবনের আর্টসের প্রদর্শনগুলো এখানে হয়ে থাকে। আর কলাভবনে যে আর্ট নিয়ে বা পড়াশোনা করতে যায়, তো প্রথমে এখানে এক্সাম দিয়ে ছবি টবি এঁকে তারপরে ঢুকতে পারে। পিলারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা নন্দলাল বসুর তৈরি 1930 সালে। যে কাট দাগগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মুখের আকৃতি, যে সারে গামা পাদাংশের সুরটা হয় না, সপ্ত সুর, সেই যতটা মুখটা খোলে, সারে গামা যে যতটা মুখটা খোলে, আচ্ছা, সেই মুখের আকৃতিটা পুরোটা তুলে ধরেছেন। ঠিক এর উল্টো দিকে রয়েছে রবীন্দ্র মিউজিয়াম, যেখানে রবি ঠাকুরের দেশ বিদেশ থেকে প্রাপ্ত পুরস্কার এবং তার ব্যবহৃত জিনিসপত্র এই মিউজিয়ামের ভিতরে রয়েছে। আর এখান থেকেই কিন্তু সেই রবি ঠাকুরের নোবেলটি চুরি হয়ে যায়। বুধ বৃহস্পতিবার ব্যতীত 100 টাকা মূল্যে এখানে সকলেরই প্রবেশ অবাধ। শান্তিনিকেতনের প্রধান উৎসস্থল কিন্তুই এই ছাতিমতলা থেকে। শান্তিনিকেতনের ইতিপূর্বে এই জায়গাটির নাম ছিল ভুবনডাঙ্গা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি কিনে নেন এখানকার জমিদার ভুবন কুমার সিংহের থেকে মাত্র 1 টাকার বিনিময়ে। সর্বপ্রথম এই জায়গাতেই রবি ঠাকুর তার 5 জন ছাত্র নিয়ে তার পাঠশালা শুরু করেন। এই জায়গাটাতেই কিন্তু সেই পৌষ মেলা প্রথম হতো। আর সন্ধ্যে 6:30-এর পর এখানে প্রবেশ নিষেধ। আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু ওই যে বুধ বৃহস্পতিবার কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় বন্ধ থাকে। এই মাঠের একদম উল্টো দিকে রয়েছে এমন একটি বাড়ি, যে বাড়িটি চার্চ, মন্দির আর মসজিদ সমন্বয়ে তৈরি। আর এই বাড়িটির নাম দেওয়া হয় শান্তিনিকেতন গৃহ। আর এই নাম অনুসারেই পরবর্তীতে সম্পূর্ণ জায়গাটির নাম হয়ে ওঠে শান্তিনিকেতন। গীতাঞ্জলির কিছুটা অংশ আর এসেছে শরৎ হিমের পরশ, এই কবিতাটাই রবি ঠাকুর এখানে বসেই লেখেন। এই গৃহের সামনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, সেটির নাম হলো মাদার্স অ্যান্ড চাইল্ড। তার কারণ এর উপর যখন সূর্যরশ্মি পতিত হয়, তখন যে শ্যাডোটি তৈরি হয় তা দেখতে একজন মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে রেখেছে। এই কারণেই এটির নাম মাদার্স অ্যান্ড চাইল্ড। কোনো মূর্তি পুজো হয় না, গোটা জায়গাটার মধ্যে কোনো কিছু মূর্তি পুজো হয় না। ব্রাহ্ম ধর্ম মেনে এখানে উপাসনা করা হয়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা আমরা প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি খোলা হয়। 1 ঘন্টার জন্য এটা খুলে দেওয়া হয়। প্রত্যেক যটা জানলা আছে, জানলা দরজাগুলো খুলে দেওয়া হয়। এখানে স্টুডেন্ট বা যে কেউ প্রবেশ করতে পারে, কিন্তু প্রবেশ করতে গেলে কী করতে হবে? সাদা বস্ত্র পরে প্রবেশ করতে হবে। এটা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1970 থেকে 71 সালের মধ্যে। এটা তৈরি বিশেষ গুরুত্বটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে একটা তাল গাছ রয়েছে, সেই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু একটা আস্ত মাটির বাড়ি, ওপরে খড়ের ছাউনি। এখানে বসেই রবি ঠাকুর রচনা করেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রাস্তাটা শেষ হচ্ছে, আর তারপরেই কিন্তু ডান সাইড দিয়ে বেরোতে হবে, এবং ডান সাইডে আরও অনেক কিছু সুন্দর জায়গাগুলো রয়েছে দেখার। বটগাছ, যার বিশেষত্ব হচ্ছে যে সহজ পাঠে আমরা যে একেবারে প্রথম পৃষ্ঠায় যে বটগাছটার ছবি দেখতে পাই, সেই বটগাছটাই কিন্তু এই বটগাছের ছবি মাত্র। সপরিবারে থাকবেন বলে রবি ঠাকুর এখানে প্রথম একটি টালির চালা বাড়ি তৈরি করেন, কিন্তু এমতো অবস্থায় তার স্ত্রী মারা যান। বাড়িটার নাম দেওয়া হয় দেহলি। ওই বাড়িটা এখন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গেছে 1904 থেকে 1969, 15 বছর বাড়িটা থেকে গেছে। এখানেও বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো গান কবিতা লিখেছিলেন, যে গোড়া বলে কাব্যগ্রন্থ করেছেন, ওটাই বাড়িটা থেকে লেখা। গীতাঞ্জলির কিছু অংশ লেখা আছে। পরবর্তীকালে 1961 সালে এই সবগুলো বাড়ি মিলিয়ে একটি পাঠশালা তৈরি করা হয়। বাড়িটার পাঠশালাটা কি নাম দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে, লীলানী দেবী আনন্দ পাঠশালা। এখানে আপনার 4 থেকে 6 বছর বাচ্চাদের, এই যে গাছের নিচে দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে কিন্তু ক্লাস হয়। এটি শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরি বলাকা। মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে এলেই দ্বিজেন্দ্রলাল ঠাকুরের
বাসগৃহ। এই ইদারা কিন্তু এখন কিন্তু দেখাই যায় না। এই ইদারা তৎকালীন দিনে কিন্তু এই ইদারা থেকে কিন্তু জল তোলা হতো, যদিও এর ব্যবহার এখন অনেক কম। প্রযুক্তির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলে গেছে। বসন্ত উৎসবের যে অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু এই যে মাঠটা, এই মাঠেই কিন্তু আপনার দোল উৎসব পালিত হয়। বর্তমানে আমরা যে দোল উৎসবটা বসন্ত উৎসবটা কোভিডের পর থেকে বন্ধ আছে। বসন্ত আপনার উদযাপন হয় যে সোনাঝুরি হাট, ওখানে একটা শালবনি বলে জায়গা আছে। আচ্ছা, শালবনি ওখানেই হয় কোভিডের পর থেকে। আর মানে এই দোল উৎসবটা আপাতত এখানে বন্ধ আছে, কিন্তু যে শালবনি আছে মানে ওই সোনাঝুরির ওখানে দোল উৎসবটা বন্ধ বলতে আমরা বিশ্ববাদী দোল হয়, এক হয় দোলের আগে হয়ে যায় দোল, নাহলে দোলের কিছুদিন পর দোল উৎসবটা এখানে হয়, বসন্ত উৎসবটা এখানে পালন করা হয়। কিন্তু মানে সবার জন্য যে দোল উৎসবটা সেটা ওই শালবনিতে হয়। দেখুন, বিশ্বভারতী ক্যাম্পাস, এত বড় ক্যাম্পাস, এই সম্পর্কে জানা কঠিনতম পরিস্থিতি। তো এইখানে আসতে পারে সব থেকে বেশি যেটা দরকার, যদি কোনো গাইড, আর বিশেষ করে এরকম শুভঙ্করদার মতন গাইডের যদি সহায়তা পাওয়া যায় এবং এত বিস্তারিতভাবে প্রত্যেকটা জায়গার বর্ণনা যেভাবে দিচ্ছে, তো সত্যিই নিজেকে নস্টালজিক বলে মনে হবে এবং সমস্ত বিষয়গুলো এখানকার জানা সম্ভব শুধুমাত্র এরকম একজন গাইডের সহায়তা পেলে। তো আমি বলবো যে এখানে যারা আসবেন, যদি আপনাদের নিজস্ব চয়েস, তবুও যদি মনে হয় যে আরও ভালো করে জানবো, ভালো করে বুঝবো, তবে এরকম মানুষের সহায়তা নিন। আর এরকম মানুষের সহায়তা নিলে অবশ্যই প্রত্যেকটা জায়গা আমাকে যেমন করে ঘুরে দেখাচ্ছে এই পর্যন্ত, তো সত্যিই মানে প্রশংসনীয় যোগ্য শুভঙ্কর দা। তো আমি শুভঙ্কর দার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে চাইবো, এটা আমার নিজে থেকে, তার কারণ এমন মানুষের সঙ্গে যদি মানে এসে যদি যোগাযোগ করা যায় এবং এখানে বেশ অসময়ে আসলে পরে, বিশেষ করে অসময় বলতে কি মানে সময়, মানে সিজন ওয়াইজ যদি আসতে হয়, পৌষাণী মেলা বা ধরুন দোলযাত্রার সময়, মানে বসন্ত উৎসব, এই সময় যদি আসতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো এই সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করে আসলে কিন্তু আপনাদের হোটেল জায়গাটা বা ঘোরার জায়গাটা এটা কিন্তু নিজেরাই বেশ একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ভেতরে করে দিতে পারবে এবং এদের অনেক বেশি জানাশোনা আছে। দাদা, নাম্বারটা কি আছে আপনার? আমার নাম্বার হচ্ছে 6295004755। বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অমর্ত্য সেনের মামার বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে অমর্ত্য সেনের মামার বাড়ি। পরবর্তীকালে এটা বিশ্বভারতীকে দান করে দেওয়া হয়। এটা আপনার যে রবীন্দ্রসঙ্গীত গবেষণার জন্য তৈরি করা হয় এটা। আচ্ছা, এখন বর্তমান নাম হচ্ছে রবি বিতান। শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই গাছটি দেখতে পেলাম। জানি না এই গাছটির নাম কি, তবে আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই গাছটি কী গাছ, তবে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। গাছটিতে মরিচা ধরার মতন বেশ কয়েকটি ওই বেলের মতন ফল রয়েছে। কাঁসাহারা রেস্টুরেন্ট বা টি ক্যাফে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা কিন্তু বেশ কম পয়সায়, মানে অল্প খরচে কিন্তু রুম পেয়ে যাবেন। মোটামুটি এখানে 700-800 থেকে কিন্তু এখানকার রুমগুলো শুরু হচ্ছে। তো ভেতরে যাব না, ক্যাম্পাসগুলো রয়েছে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। তো জায়গাগুলো, কালীমোহন ঘোষের বাড়ি, ওনার বাবা ছিলেন শান্তিময় ঘোষ ছিলেন। শান্তিময় ঘোষ যে উনি ছিলেন সঙ্গীত, নৃত্য, নাটক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আপনার একসাথে যোগ করেছিলেন। তো বন্ধুরা, ঘুরে দেখা হলো বিশ্বভারতী ক্যাম্পাস, আর পুরো ক্যাম্পাসটাই আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে সত্যিই ভিডিও করতে এবং আরও বিভিন্ন জায়গাগুলো দেখাতে আরও বেশি উৎসাহী হয়ে উঠি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।